আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সৃষ্টি সেন্ট্রাল স্কুল রাজশাহী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক বাংলা বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাস নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সামনে আলোচনা করে আসছি। সেই ধারাবাহিকতায় আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি একটি ক্লাস নিয়ে। অর্থাৎ আজকে আমি তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। তোমরা জানো আমরা বর্তমানে যে কার্যক্রম পরিচালনা করছি মূলত রিভিশন ক্লাস, আর রিভিশন ক্লাসে আমি এখন প্রতিটি অধ্যায় থেকে একটি করে সৃজনশীল বা একাধিক সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সেই ধারাবাহিকতায় আজকেও আমি বাংলা ভাষার জন্মকথা এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হবে সৃজনশীল প্রশ্ন। তবে সৃজনশীল প্রশ্নটা কিভাবে লিখতে হবে, কিভাবে কোথা থেকে সৃজনশীল প্রশ্নগুলো আসে, এই বিষয়গুলো একটু লক্ষ্য করো, আমি তোমাদের সামনে শেয়ার করব। এতে তোমাদের কিছুটা উপকৃত হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি বাংলা ভাষার জন্মগত একটা প্রবন্ধ। এই প্রবন্ধ মূলত আমি আলোচনা করেছি বিভিন্নভাবে। তারপরেও একটি সৃজনশীল আলোচনা করার আগেই আমরা এই বাংলা ভাষার জন্মকথা সম্বন্ধে কিছুটা জেনে নিব। মূলত বাংলা ভাষার প্রবন্ধ, বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধে বাংলা ভাষার উৎপত্তি এবং ক্রমবিকাশ এই বিষয়ক আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই বাংলা ভাষাটি কোথা থেকে এসেছে, কিভাবে আমাদের কাছে আসলো বাংলা ভাষা, কোথা থেকে বাংলা ভাষাটার জন্ম হলো, এ বিষয়ক বেশ কিছু মন্তব্য আমরা পাবো, বেশ কিছু ভাষা তাত্ত্বিকদের মন্তব্য পাবো। তার উপর ভিত্তি করে বাংলা ভাষাটার উৎপত্তি এবং বিকাশ আমরা এই অধ্যায় থেকে শিখেছি। আজকে মূলত আমি এই অধ্যায়ের একটি অনুধাবন সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তো সৃজনশীল প্রশ্নে মূলত প্রথমে একটি উদ্দীপক থাকে। আমি উদ্দীপকটি আগে তোমাদের সামনে উপস্থাপন করছি, তারপরে উদ্দীপকের আলোকে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো নিয়ে বা প্রশ্নগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকেই বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি বোর্ডে তোমাদের সৃজনশীলের উদ্দীপকটা লিখে দিচ্ছি। দেখো বলেছি এখানে, ইফতিপিয়া অষ্টম শ্রেণীর ছাত্রী একদিন বাংলা ব্যাকরণে ভাষার বিভিন্ন বৈশিষ্ট্য পড়ার সময় দুইটি বৈশিষ্ট্যের দিকে ওর নজর আটকে গেল। তিনি অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই পড়ার সময় ভাষার দুইটি বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করা আছে। বৈশিষ্ট্যগুলো দেখে তার নজর আটকে গেল, মানে মনোযোগ দিয়ে পড়ার সময় তিনি এই দুইটি বৈশিষ্ট্যের উপরে একটু চিন্তায় বসে গেলেন। প্রথমটি হচ্ছে কি, দেখো বলেছে ভাষা যতই কঠিন শব্দ দিয়ে শুরু হোক না কেন, ক্রমান্বয়ে ব্যবহারের ফলে তা সহজ ও সরল হয়ে ওঠে। যেমন উদাহরণ দিয়েছে, যেমন দেখো বলেছে চক্র, চক্র, চাকা, অর্থাৎ চাকা শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে, সেভাবে পরিবর্তন হতে হতে এই বিষয়। আরও একটি দিয়েছে, দেখো বলেছে চর্মকার, চম্মোয়ার, চামার। আবার আরেকটা দিয়েছে দেখো হস্ত, হত্ত, হাত ইত্যাদি। এইরকম বেশ কিছু রয়েছে এক নম্বরে তিনি দেখলেন। এবং আরো বলেছে এক সময় এরকম সরলীকরণ, সরলীকরণ হতে সহজ প্রক্রিয়া, আস্তে আস্তে যে সহজ হয়ে আসতেছে সেইটাকে বোঝানো হচ্ছে। সরলীকরণ হতে হতে একটি নতুন ভাষার উদ্ভব হয়েছে, আমরা ব্যাখ্যায় আসছি। এরপরে দেখো দুই নম্বরে আরেকটি নিয়ম তিনি এখানে উল্লেখ করেছে। বলেছে দেখো কালের পরিক্রমায় একটি ভাষা স্থানিক ও কালিক, স্থানিক ও কালিক বলতে স্থান এবং সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে বহুরূপী হয়ে ওঠে। যেমন এখানে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কথা বলেছে, যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 3500-এর মতো ভাষা ছড়িয়ে পড়েছে। ইফতিপিয়া ভাবতে বসে। দেখো এখানে উদ্দীপকের তিনি দুইটা সূত্রের দিকে নজর দিয়েছেন। প্রথমটা কি পেয়েছি? প্রথমটা পেয়েছি যে বাংলা ভাষা, অর্থাৎ প্রতিটি ভাষা প্রথমে কঠিন থেকে আস্তে 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 সহজ হয়েই আজকে বিভিন্ন ভাষার জন্ম নেয়।
দ্বিতীয়ত তিনি যে পয়েন্টটি দেখেছেন এটি হচ্ছে যে পৃথিবীতে অনেক ভাষা রয়েছে, বর্তমানে প্রায় ৩,৫০০-এর মতো ভাষা। তবে এই ভাষাগুলোর একটি নির্দিষ্ট ভাষা বংশ থেকে জন্ম নিয়েছে, যেমন এখানে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কথা বলা হয়েছে। এখানে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে দুইটি সূত্র আমরা দেখেছি বা দুইটি পয়েন্ট আমরা দেখেছি। এখন মূলত আমি যদি বলি যে এই বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধ থেকে কি ভাবে এই সৃজনশীল প্রশ্ন আসতে পারে, তো তোমাদের একটু স্মরণ রাখতে হবে এটা বাংলা ভাষার উৎপত্তি বিষয়ক উদ্দীপকই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সৃজনশীলের বাংলা ভাষার উৎপত্তি বিষয়ক কোনো একটি বিষয় থাকবে, যেমন এটিও কিন্তু বাংলা ভাষার উৎপত্তি নিয়ে একটি উদ্দীপক। তোমরা এই বিষয়টাকে অনেক সুন্দরভাবে দেবা, কোথা থেকে বাংলা ভাষার উৎপত্তি হলো, কিভাবে হলো, এবং এই যে বাংলা ভাষার উৎপত্তি সম্বন্ধে যে প্রামাণ্য ধারণাগুলো, গবেষণাগুলো, এই গবেষকদের বিভিন্ন উক্তি, সুনীতি কুমার কি বললেন, আব্রাহাম গিয়ারসন কি বললেন, শহীদুল্লাহ কি বললেন, এই বিষয়গুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। তো এখন আমরা দেখি প্রশ্ন। আমরা জানি যে সৃজনশীলের 4টি প্রশ্ন, এর মধ্যে জ্ঞানমূলকের যে প্রশ্নটি থাকে, যেমন ক নম্বর এখানে একটি প্রশ্ন দিয়েছে, দেখো বলেছে সংস্কৃত শব্দের অর্থ কি। আমরা পড়েছি শব্দের অর্থে যে সংস্কৃত শব্দের অর্থ কি। সংস্কৃত শব্দের অর্থ হচ্ছে পরিশীলিত, শুদ্ধ, মার্জিত। আমরা যে কোনো একটা অথবা তিনটাই বলতে পারি। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর 1 নম্বর তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে অনুধাবনমূলক প্রশ্ন। এই অনুধাবনমূলক প্রশ্নে মূলত 2টি প্যারা থাকবে। এই 2টি প্যারার মধ্যে প্রথমে থাকবে জ্ঞানমূলকের, পরে থাকবে ব্যাখ্যামূলকের। এইভাবে মূলত এই প্রশ্নটি শেষ করতে হবে। যেমন আমি খ নম্বর প্রশ্ন যদি এখানে দিই, যেমন এখানে বলেছে দেখো একদল লোক বাংলাকে সংস্কৃতির মেয়ে মনে করতো কেন। প্রশ্ন দেখো একদল লোক বাংলাকে সংস্কৃতির মেয়ে মনে করতো কেন। এখন আমি বলেছি যে প্রথমে জ্ঞানমূলক থাকবে, তাহলে আমরা উত্তর দিয়ে দেব যে সংস্কৃতের অনেক শব্দ বাংলা ভাষায় বিভিন্ন সময়ে প্রবেশ করেছে, যার ফলে সংস্কৃতিকে বাংলা ভাষার মেয়ে বলা হয়েছে। অর্থাৎ এখানে একটি বিষয় মনে রাখবা যে সংস্কৃত থেকে অনেকগুলো শব্দ বাংলা ভাষার মধ্যে ঢুকে গেছে, যার কারণে সংস্কৃতকে মনে করা হয়েছে জননী মা এবং বাংলা ভাষাকে মনে করা হয়েছে তার মেয়ে। তবে উল্লেখ্য যে এটা হচ্ছে দুষ্টু মেয়ে, তোমরা মনে রাখবে। তো প্রথম প্যারাতে আমরা এইভাবে দিয়ে দিব যে বাংলা ভাষা সংস্কৃতির অনেক শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে বলেই মূলত সংস্কৃতকে বাংলা ভাষার জননী বা বাংলাকে সংস্কৃতের মেয়ে বলা হয়েছে। প্রশ্ন দুটোই হতে পারে যে বাংলাকে সংস্কৃতের মেয়ে বলা হয়েছে কেন, অথবা সংস্কৃতকে বাংলা ভাষার জননী বলা হয়েছে কেন। এরকম ভাবে যে কোনো প্রশ্নই আসতে পারে। তো এরপরে তুমি ব্যাখ্যা করে দাও। বাংলা ভাষার মধ্যে প্রবেশ করেছে বিভিন্ন ভাষার শব্দের মধ্যে সংস্কৃতের অনেক শব্দ বাংলায় ঢুকেছে, যার ফলে সেই একদল লোক মনে করেছেন, একদল গবেষক মনে করেছেন যে বাংলা ভাষার মধ্যে যেহেতু সংস্কৃতের অনেক শব্দ, সুতরাং বাংলা ভাষার জন্ম হয়েছে সংস্কৃত থেকেই। এই জন্য সংস্কৃতের জন্ম যেহেতু হয়েছে, এই জন্য সংস্কৃতকে জননী মা এবং বাংলা ভাষাকে তার কন্যা সন্তান হিসাবে বিবেচনা করা হয়েছে। তবে আমরা দেখেছি 19 শতকে সে একদল মনে করেছেন যে না, বাংলা সংস্কৃত থেকে নয়, বাংলা এক প্রাকৃত ভাষা থেকে জন্ম হয়েছে। তো প্রাকৃত অর্থ কিন্তু পরিবর্তনশীল। এই বিভিন্ন অপভ্রংশ আমরা যেটা জানি, তো এই বিভিন্ন অপভ্রংশের মাধ্যমে প্রাকৃতরও আবার বেশ কিছু শাখা রয়েছে। তবে কোন প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম, এটা নিয়ে কিন্তু আবার বিভিন্ন মতভেদ রয়েছে। আমরা জানি যে জর্জ আব্রাহাম গিয়ারসন বলেছেন যে মাগধী প্রাকৃত থেকে, প্রাকৃতের একটি বিশেষ রূপ হচ্ছে মাগধী প্রাকৃত, এই মাগধী প্রাকৃত থেকেই কিন্তু বাংলা ভাষার জন্ম, এটা আমরা পেয়েছি আব্রাহাম গিয়ারসনের মধ্যে। তো এই মাগধী প্রাকৃত থেকেই মূলত বাংলা ভাষার জন্ম হয়েছে। তো এই ব্যাখ্যাটাও তোমরা করে দিতে পারবা, তাহলে 2 মার্কস পেয়ে যাবা। এখন আসো গ এবং ঘ, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এইখানে যত ঝামেলা আমাদের। গ নম্বর প্রশ্নে মূলত এটা 3টা প্যারাই সম্পন্ন করতে হয়। এর মধ্যে প্রথমে মেইন উত্তরটুকু দিতে হবে, তারপরে 2টা প্যারায় আমরা উদ্দীপক এবং বাংলা ভাষার জন্মকথা, এই প্রবন্ধের আলোকে 2টো প্যারা শেষ করব আমরা। এখানে কোনো উপসংহার টাইপের কিছু দিয়ে পরের আর একটা প্যারা এরকম করার দরকার নাই। তবে ঘ নম্বরে গিয়ে আমরা ওই প্যারাটা সম্পন্ন করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে এই নিয়ম বলে দিচ্ছি, এরপরেও তোমরা এখনো সৃজনশীল লেখার সময় ভুল করছো।
কেন ভুল করছো? কারণ আমার কথাগুলোর মনোযোগ দিয়ে শোনো না। যারা মনোযোগ দিয়ে শুনছে তারা অবশ্যই অবশ্যই ভালো করতে পারছে। তো আমি আশা করছি আজকে আমার যারা ক্লাস করছো, যারা দেখছো, তারা অবশ্যই সৃজনশীল যাতে আগামী দিনে সঠিক হয় সেই ব্যবস্থায় করবা। এখন আমরা গ নম্বর প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি, দেখো বলেছে অনুচ্ছেদের এক বৈশিষ্ট্যের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। অনুচ্ছেদ এক, আমরা 1 নম্বর অনুচ্ছেদে কি পেলাম? যে 1 নম্বর অনুচ্ছেদে পেলাম যে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষার সৃষ্টি হচ্ছে, তাই নয়? আস্তে 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 পরিবর্তন হচ্ছে। তো আমরা এখানে যদি প্রথমে অংশেই বলে দিতে পারি প্রশ্নের যে অনুচ্ছেদ 1-এর বৈশিষ্ট্যের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের বর্ণিত ধ্বনি এবং শব্দের রূপ বদলের বিষয়টি প্রকাশ পেয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, ধ্বনি এবং শব্দের রূপ বদল হয়েছে। আমরা জানি যে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধে ভাষার জন্ম নিয়ে কথা বলা হয়েছে, মূলত বাংলা ভাষার জন্ম নিয়ে। আর এই ভাষাটি মূলত পরিবর্তনশীল, নদীর স্রোতের মতো ভাষার পরিবর্তন হয়। প্রবাহমান স্রোতের মতন, স্রোতকে যেমন থামিয়ে রাখা যায় না, ঠিক ভাষাকেও থামিয়ে রাখা যায় না। 1000 বছর আগে আমরা যে ভাষা পেয়েছি, বর্তমানে আজকে দেখো সেই রকম আর ভাষা নেই। সুতরাং ভাষা হচ্ছে পরিবর্তনশীল। এই পরিবর্তনের ধারাবাহিকতায় কিন্তু আজকে জন্ম নিয়েছে এই বাংলা ভাষা। একসময় বাংলা ভাষা এরকম ছিল না, আমরা চর্যাপদের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো। এখানে উদ্দীপকের মধ্যেও ঠিক একই বিষয়টাই বলা হয়েছে যে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আজকে বাংলা ভাষা, যেমন এখানে বলেছে চম্মার, চর্মকাল, দেখো আলাদা, হস্ত, হত্ত, হাত, অর্থাৎ তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব, 3 রকমের শব্দ এখানে আমরা পাচ্ছি। এই যে বিভিন্নভাবে সহজ হতে হতে, পরিবর্তন হতে হতে আজকে কিন্তু এই বাংলা ভাষার জন্ম হয়েছে। সুতরাং আমরা কিন্তু বলতেই পারি যে এই যে বিভিন্ন ধ্বনি এবং শব্দের পরিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম, যা উদ্দীপক এবং বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের সমধারণা পোষণ করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো আমি এই শেষের কথাটুকু কিন্তু 3 নম্বর প্যারার মধ্যেই লিপিবদ্ধ করলাম, তোমরাও ঠিক সেভাবেই করবা, 4 নম্বর প্যারা করার দরকার নেই। এখন ঘ নম্বর প্রশ্ন দেখো বলেছে, ঘ নম্বর প্রশ্নে মূলত এখানে 4টা প্যারাই করব, তোমার মন্তব্য জানতে চাওয়া হবে। যেমন দেখো এখানে বলেছে যে ইফতিপিয়ার পঠিত 2 নম্বর বৈশিষ্ট্যে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। তাহলে ইফতিপিয়ার যে 2 নম্বর বৈশিষ্ট্য, আচ্ছা 2 নম্বর বৈশিষ্ট্য কি বলেছে দেখো তো। 2 নম্বর এখানে বলেছে যে কালের পরিক্রমায় একটি ভাষার স্থান এবং কাল, বা অর্থাৎ একটি ভাষা স্থান এবং কালের পরিক্রমায় পরিবর্তন হতে থাকে। এবং পাশাপাশি তিনি বলেছেন যে পৃথিবীতে যে বর্তমান 2500 3500 ভাষা রয়েছে, এর মূল ভাষা হচ্ছে কি, ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের বিভিন্নভাবে পরিবর্তন হতে 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 বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে আজকে আমাদের বাংলা ভাষার সৃষ্টি। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে যে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের আলোকে এই যে ইফতিপিয়ার 2 নম্বর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। হ্যাঁ, আমরা অবশ্যই 2 নম্বর বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করতে পারবো, যে মূলত ভাষা পরিবর্তন। এখানে বলেছে ইফতিপিয়ার 2 নম্বর বৈশিষ্ট্য তথা সময়ের পরিবর্তনের সঙ্গে যে ভাষার পরিবর্তন হয়, এই বিষয়টি আমরা 2 নম্বর প্যারাতে দেখতে পাচ্ছি। সময়ের পরিবর্তে, স্থানের পরিবর্তে, ঘটনার প্রেক্ষাপটে একটি ভাষার পরিবর্তন হয়, যা আমরা উদ্দীপকের মধ্যে লক্ষ্য করছি। এবং আমরা যদি দেখি বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধেও কিন্তু ঠিক একই বিষয়ই আলোচনা করা হয়েছে। আমরা বিভিন্ন এখানে পর্ব পেয়েছি যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের 2টি শাখা, একটি কেন্তম, একটি শতম। কেন্তমের সঙ্গে যদিও সম্পর্ক নেই, শতমের সঙ্গে তাদের সম্পর্ক, বাংলা ভাষার সম্পর্ক। শতম থেকে আমরা দেখেছি আস্তে আস্তে পরিবর্তন হতে হতে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি বিশেষ অংশ হচ্ছে যে ভারতীয় আর্য ভাষা, এরপর প্রাচীন ভারতীয় আর্য ভাষা, প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিভিন্ন যে শাখা আমরা দেখছি, বৈদিক ভাষা বা সংস্কৃত ভাষা বা বেদের ভাষা। তারপরে পরিবর্তন হতে হতে আজকে যে প্রাকৃত ভাষা, গড়ীয় ভাষা বা উপভ্রংশ, এই যে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আজকে কিন্তু এসেছে বাংলা ভাষা জন্ম হয়েছে। ডক্টর সুনীতি কুমার বলেছেন যে এই যে মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার জন্ম। আবার কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল আলাদা বলেছেন, তিনি বলেছেন যে প্রাকৃতের একটি শাখা হচ্ছে গৌড় প্রাকৃত। গৌড় প্রাকৃত হতেই বাংলা ভাষার জন্ম। তো এখন দেখো এই যে বাংলা ভাষার জন্ম হয়েছে ঠিকই, কিন্তু এখন থেকে যেই 1000 বৎসর আগে যে ভাষাটা ছিল, বর্তমানে বাংলা ভাষা, এর মধ্যে কি মিল আছে? না, মিল নেই। পরিবর্তন হতে 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 স্থানের পরিবর্তন, ঘটনার পরিবর্তন, সময়ের বিবর্তনে
ভাষাটা দেখো পরিবর্তন হচ্ছে, হতে হতে কিন্তু আজকের এই বর্তমান বাংলা ভাষা। তাহলে আমরা এই যে পরিবর্তনের মাধ্যমে যে একটি ভাষার জন্ম, এই উদ্দীপক এবং সৃজনশীলের মধ্যে এই সমধারণায় পোষণ করেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বাংলা ভাষার জন্মকথার উপর থেকে সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তারপরেও বাসায় অনেক সুন্দর করে পড়াশোনা করো, সময় নষ্ট না করে। শিক্ষা জীবন, ছাত্র জীবন সবচেয়ে মূল্যবান সময়। এই সময়ে আমরা যতদূর পারি নিজেদেরকে সময় দেব, তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়ে উঠবে। এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার আগামী ক্লাসে দেখা হবে সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।